তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে ক এর 15% যদি খ এর 20% সমান হয়, হ্যাঁ, তাহলে ক অনুপাত খ কত? অর্থাৎ ক এর 15% হচ্ছে খ এর 20% সমান। আমার প্রশ্ন বলতেছে এটা, তাহলে আমি লিখি ক এর 15%। হ্যাঁ, আমরা প্রশ্ন অনুযায়ী বলতে পারবো কি যে ক এর 15% সমান হচ্ছে ক এর 20%। ঠিক আছে, তাহলে এই ক এর 15% মানে কি? তাহলে ক ইন্টু 15% মানে কি? 15% মানে হচ্ছে 100/15 ইকুয়াল টু খ এর 20% মানে খ ইন্টু 20%। 20% মানে হচ্ছে 100/20। 100/20, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি গুণ করে দিই এখানে, তাহলে উপরে হবে 15 খ, নিচে হচ্ছে 100 ইকুয়াল টু, আর এখানে হবে উপরে হচ্ছে 20 খ, নিচে হচ্ছে কত? 100। তো আমরা কি জানি? আমরা জানি উভয় পক্ষে কোনাকুনি কাটাকাটি করা যায় না, কিন্তু এই পাশের উপরে নিচে, এই পাশের উপরে নিচে কাটাকাটি করা যায়, অথবা এই পাশের নিচে নিচে, এই পাশের উপরে, এই পাশের উপরে কাটাকাটি করা যায়। তাহলে এই পাশে 100 আছে, এই পাশে 100 আছে, আমরা কাটাকাটি করে দিলাম, উভয় পক্ষ থেকে 100 বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যেটাকে আমরা বলবো উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, তো উভয় পক্ষে 100 বাদ দিয়ে দিলাম আমরা, তাহলে বাকি থাকে কি? উপরে থাকে 15 ক সমান হচ্ছে 20 খ। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন আমাকে বলছে ক অনুপাত খ বের করতে। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বের করবো? এই যে এখানে ক আছে, কটাকে আমি রেখে দিব। আমি যদি কটাকে রেখে দিই, কটা উপরে আছে, আর খটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এটা ভাগ আকারে হবে না? এই পাশে নিয়ে আসলে তাহলে খ নিচে ভাগ আকারে আসবে। ইকুয়াল টু, এই পাশে আগে থেকে ছিল 20, তার মানে 20 উপরে থাকবে, আর এই পাশে 15 ছিল, এটা এই পাশে গেলে ভাগ আকারে নিচে আসবে। তো আমরা জানি অনুপাত মানে কি? তুলনা করা বা ভগ্নাংশ আকারে প্রকাশ থাকে। হ্যাঁ, তাহলে এই ক ক ডিভাইড বাই খ কে আমরা ক অনুপাত খ লিখতে পারি, আর এই 20/15 কে আমরা 20/15 কে আমরা 20/15 লিখতে পারি। ঠিক আছে, তো আমার এখানে তো 20/20/15 কোনো অপশন দেওয়া নেই, তাহলে অনুপাতকে আমরা চাইলে কি করতে পারি? ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে পারি। যে একটা অনুপাতকে চাইলে আমরা যতটুকু সম্ভব ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে পারি। তাহলে ওই ক্ষুদ্রতম আকারে প্রকাশ করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে একটা সংখ্যা দ্বারা এমন সংখ্যা দিতে হবে যে সংখ্যা দ্বারা দুজনকে ভাগ করা যায়। হ্যাঁ, তো আমি দেখতেছি 5 দিয়ে 20 কে ভাগ করা যায়, 4 5 20। আবার 5 দিয়ে 15 কে ভাগ করা যায়, 3 5 15। তার মানে আমি 5 দিক দুজনকে কাটাকাটি করার পর আসলে 4/3 কত আসলে? 4/3। আর কি কাটাকাটি করা যাচ্ছে? আর কাটাকাটি করা যাচ্ছে না। তার মানে 4/3 হচ্ছে ক অনুপাত খ এর আনসার। তাহলে ক অনুপাত খ হচ্ছে কত? 4/3। এই যে 4/3, এটা হচ্ছে 4/3। ঠিক আছে, আচ্ছা, আমাদের এবার প্রশ্নটা হচ্ছে 48 সংখ্যাটি, হ্যাঁ, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? অর্থাৎ 48 হচ্ছে 80%, কোন সংখ্যা? আমরা কি জানি কোন সংখ্যার 80%? 48 আমরা জানি না। তাহলে আমরা এই ধরনের যেগুলো জানি না, কোন সংখ্যার 48 80% হচ্ছে 48 আমরা জানি না, তাহলে সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে কি? সংখ্যাটা হচ্ছে এক্স। আমি ধরে নিতে হবে সংখ্যাটা হচ্ছে কি? সংখ্যাটা হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমি বলতে পারি এক্স এর 80% হচ্ছে কত? 48। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করে ট্রাই করি। এক্স ইন্টু 80% মানে হচ্ছে 100/80 ইকুয়াল হচ্ছে 48। ঠিক আছে, আমরা কাটাকাটি করে ছোট করে ফেলি, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 4 দিয়ে গুণা 8, 5 দিয়ে গুণা 10। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল থাকে কি? উপরে থাকে 4, আর এক্স হচ্ছে 4x, আর নিচে হচ্ছে কত? 5 ইকুয়াল হচ্ছে কত? 48। তাহলে আমরা এখান থেকে যদি এক্স এর মান বের করতে চাই, আর গুণ করতে হবে। কি করতে হবে? আর গুণ করতে হবে। অথবা আমরা এইভাবে কাটাকাটি করতে পারি যে এটা কি আছে? এটা উপরে আছে না? এটা কোথায় উপরে আছে? এটা নিচে আছে, এটা মনে হয় একটা 48 নিচে মনে হয় একটা 1 আছে। তাহলে আমরা কি জানি? উভয় পাশে আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারি। তাহলে 12 4 দিয়ে 48 কে কাটি, 4 12 কত? 48, 4 12 48। তাহলে সুতরাং এক্স এবার আর গুণ করে দিই আমরা। এখানে এক্স আছে,
তাহলে এক্স ইকুয়াল টু, এটা নিচে মনে হয় গেছে না, তাহলে এক্স ইন্টু ওয়ান হচ্ছে এক্স, আর এই পাশে নিচেটা সাথে এপাশে উপরটা গুণ, 5 12 কত 60, তার মানে সংখ্যাটা হচ্ছে কত, সংখ্যাটা হচ্ছে 60, অর্থাৎ যে 60 সংখ্যাটার 80% হচ্ছে 48, ঠিক আছে। তো এটা তো আমরা গতানুগতিক ভাবে করলাম। আমরা আরো সহজে যদি করতে চাই জিনিসটাকে, একটু চিন্তা করলে এটা আরো সহজে করা যায়। কিভাবে দেখেন, আপনাকে বলছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, অর্থাৎ 48 সংখ্যাটা হচ্ছে কোন একটা সংখ্যার 80%। তো শুরু যে সংখ্যাটার 80% হচ্ছে 48, ওই সংখ্যাটা আমরা ধরলাম যে 100%, কোন একটা সংখ্যা তো 100% থাকে, ঠিক আছে। ওটার 80% হচ্ছে 100% সংখ্যাটা, 100% সংখ্যাটা কত আমরা জানি না, তবে ওই 100% সংখ্যাটার 80% হচ্ছে 48, মানে 80% এর মান হচ্ছে 48। তাহলে সংখ্যাটা বের করতে হলে আমাকে 100% এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে আমি দেখতেছি যে 80% হচ্ছে কত, 80% এর মান হচ্ছে 48, ঠিক আছে। তাহলে 1% এর মান হবে কত, 80% মান যদি 48 হয়, 1% এর মান, পার্সেন্ট যদি কমতেছে মানও কমবে, এই জন্য আমরা ভাগ করবো, ঠিক আছে। সুতরাং 100% এর মান, তাহলে 100% মান আরো বেশি হবে, এই জন্য গুণ করতে হবে। তাহলে 48 গুণ 100, আর নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 80। ওকে, আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 4 দিয়ে গুণ 8, 4 12 48, ঠিক আছে। আর 2 দিয়ে কাটলে 5 দিয়ে গুণ 10, তাহলে 5 12 কত থাকতেছে, 60 থাকতেছে। আনসার হচ্ছে, এর আনসার হচ্ছে কত, 60। বুঝতে পারছি। তাহলে আমরা এভাবে করলে শতকরা অঙ্কগুলো, এই চিন্তাটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনার বুঝতে পারেন একবার, তাহলে আপনার জন্য শতকরা অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে হিসাব করাটা, ঠিক আছে। এভাবে করলে হবে, একটু সময় বেশি লাগে এই আর কি। এভাবে করলে আমরা মুখে মুখে হিসাবটা করতে পারি। আচ্ছা, আমাদের এবার প্রশ্নটা হচ্ছে, একজন চাকুরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলো, ঠিক আছে, হলে পূর্বের বেতন কত টাকা ছিল। আচ্ছা, তাহলে একজন চাকুরিজীবীর বেতন কিন্তু 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা। এই যে 5,750 টাকা হয়েছে, এটা কিন্তু 15% বৃদ্ধির পরে। ধরেন কোন একজন মানুষের একটা বেতনের অ্যামাউন্ট ছিল, এটা সে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে এই বেতনটা পাইতো, ঠিক আছে, প্রাথমিকভাবে এই বেতনটা পাইতো। এরপরে 15% তার বেতন বাড়ানো হয়েছে, 15% বেতন বাড়ানো হয়েছে, প্লাস দিব হচ্ছে যে বৃদ্ধি পাইছে, ঠিক আছে। বাড়ার পর তার বেতন হচ্ছে কত পার্সেন্ট, এটা, হ্যাঁ। এটা তাহলে আমি ধরে নিলাম যে প্রাথমিক কোনো কিছু শুরুতে কত থাকে, 100% থাকে। আমি ধরে নিলাম যে তার শুরুতে বেতন ছিল কত পার্সেন্ট, 100%। কিন্তু এরপরে তার বেতন বাড়ানো হয়েছে 15%। কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, 15% বাড়ানো হয়েছে। বাড়ানোর পরে কত হয়েছে, 115%। 115% তার বেতন 15% বাড়ানোর পরে তার বেতন হচ্ছে 115%। এই 115% হওয়ার পরে তার বেতন টাকার হিসেবে, এটা তো পার্সেন্টের হিসাব, টাকার হিসেবে দাঁড়াচ্ছে সেটা কত, 5,750 টাকা। 5,750 টাকা, এটা কখন, এটা হচ্ছে যে 115% হওয়ার পরে তার বেতন পাচ্ছে সে 5,750 টাকা, অর্থাৎ 115% এর মান হচ্ছে 5,750 টাকা, ঠিক আছে। আমাকে বলছে পূর্বের বেতন কত ছিল, তাহলে পূর্বের বেতন তার কত, পূর্বের বেতন ছিল 100%, পূর্বের বেতন কত, 100%। তার মানে আমি 100% এর মান বের করতে পারলেই আনসারটা কি হয়ে যাবে। তবে 100% মান কিভাবে বের করবো, আমি জানি যে 115% এর মান যদি 5,775 টাকা হয়, তাহলে 115% এর মান যদি 5,750 টাকা হয়, তাহলে আমি 100% মান বের করতে পারবো। কি হবে, দেখেন আমি বলবো যে 115% মান হচ্ছে কত, আমি জানি 115% মানে হচ্ছে কত, 115% মানে হচ্ছে 5,750 টাকা, কেমন। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে 100% মান বের করা, কারণ পূর্বের বেতন, একবার প্রথমে যে বেতনটা ছিল সেটা, এটা হচ্ছে প্রাথমিক বেতন। তাহলে এরপর আমি বের করবো যে 1% মান, তাহলে 115% মান যদি 5,750 টাকা হয়, 1% মান হবে আরো কম, তাহলে নিচে 115 হবে, আর উপর হবে 5,750। সুতরাং 100% মান আমি এখন বের করতে পারবো, আর 100% মান বের করলে আমার প্রাথমিক বেতন বা পূর্ব বেতনটা বের হয়ে যাবে। তাহলে 100% মান কত হবে, আরো বেশি হবে, 1% বেশি হবে, এই জন্য আমরা গুণ করবো 5,750 গুণ 100, আর নিচে হচ্ছে কত, 115। এরপর আমরা কাটাকাটি করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন কাটাকাটি করি, তাহলে ব্যাপারটা হচ্ছে কত, আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 20 100, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 3 5 15, 23, ঠিক আছে। এরপর আমরা 23 দিয়ে তো আর 20 কে ভাগ করা যাবে না, 5,750 কে ভাগ করতে পারি না দেখে, তাহলে 23 57 মধ্যে 23 দুইবার যাবে, 23 দুগুণা
46, ঠিক আছে। তারপর থাকে আর 11, 115 ভিতরে 23 যাবে 5 বার, 5 থেকে 115, ঠিক আছে। আর থাকে 0। তারপর আমরা কাটাকাটি করে পাচ্ছি কত, 250। এখন আমরা যদি গুণ করি 250 আর 20 গুণ করলে কত হবে, 5,000 টাকা হবে। কত টাকা, 5,000 টাকা। তার পূর্বের বেতন ছিল কত টাকা, তার পূর্বের বেতন ছিল 5,000 টাকা। রাইট আনসার হচ্ছে এটা, পূর্বের বেতন ছিল 5,000 টাকা। এখন আমরা এটা এভাবে শতকরা অঙ্কগুলো আমরা এভাবেই করতেছিলাম বেশিরভাগ সময়, কিন্তু আমরা যদি ডিটেলসে দেখতে যাই কিরকম হবে ব্যাপারটা, খেয়াল করেন যে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা, 15% বাড়ার পরে 5,750 টাকা হয়েছে। পূর্ব বেতন কত ছিল? আচ্ছা, 15% বৃদ্ধি এই কথাটার অর্থ হচ্ছে যে কি, আমরা যদি 15% বৃদ্ধি এই কথাটা চিন্তা করি, এই কথাটার অর্থ হচ্ছে আমার এটা কিন্তু বর্তমান বেতন 15% বাড়ার পরে, তার মানে আমাকে পূর্ব বেতনটা বের করতে হবে। ডান পাশে সমান চিহ্নের ডান পাশে, সমান চিহ্নের ডান পাশে কি পূর্ব বেতনটা রাখতে হবে। তাহলে এই 115% বৃদ্ধি এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারি, 115% বৃদ্ধি, সরি 15% বৃদ্ধি এই কথা দ্বারা আমরা বুঝতে পারি তার পূর্বের বেতন যদি, প্রাথমিক বেতন বা পূর্বের বেতন যদি 100 টাকা হয়, বর্তমানে আরো 15 টাকা বেড়ে সেটা হবে 115 টাকা, ঠিক আছে। তার মানে দুটো জিনিস, একটা হচ্ছে কি 15% বৃদ্ধি কথাটা বুঝতেছি পূর্বের বেতন, 100 টাকা হলে, যেটা আমরা ধরে নিতে পারতেছি 100 টাকা, তাহলে বর্তমান বেতন হবে কত, বর্তমান বেতন হবে, বর্তমানে সে কত পাচ্ছে, 115 টাকা পাবে, কারণ 15% বৃদ্ধি পাইছে, এখানে কি পাইছে, 15% বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এখন লিখার সময় এটা কিভাবে সাথে লিখবো, যে যেহেতু আমাকে বর্তমান বেতন দেওয়া আছে, পূর্ব বেতন বের করতে বলবে, তাহলে আমি লিখবো যে 15% বৃদ্ধিতে, 15% বৃদ্ধিতে, ঠিক আছে, বর্তমান বেতন 115 টাকা হলে পূর্বের বেতন 100 টাকা, কারণ আমাকে পূর্বের বেতন বাড়ি করতে হবে, এই জন্য এটা ডান পাশে থাকতে হবে। তাহলে 15% বৃদ্ধিতে বর্তমান বেতন 115 টাকা হলে পূর্বের বেতন কত, পূর্বের বেতন হচ্ছে 100 টাকা, ঠিক আছে। বর্তমান বেতন 1 টাকা হলে পূর্বের বেতন হবে 115 ভাগে 100 টাকা। তারপর বর্তমান বেতন কত, 5,750 টাকা হলে, 5,750 টাকা হলে পূর্বের বেতন কত হবে, 115, আর উপর হচ্ছে 100 গুণ 5,750। এরপর এই ক্যালকুলেশনটা আমরা এখানে দেখছি, কাটাকাটি করে আনসার আসছে কত, 5,000 টাকা, ঠিক আছে। 5,000 টাকা হচ্ছে আনসার, রাইট আনসার। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে আমরা নর্মালি যে লিখিত আকারে যেভাবে করি আর কি, গতানুগতিক ভাবে যেভাবে করি এইভাবে, আপনাদের কাছে যেভাবে সহজ লাগে ওভাবে ট্রাই করুন, ঠিক আছে। আচ্ছা, আর আমরা প্রাইমারিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে শতকরা থেকে কি ধরনের অঙ্কগুলো আসে, আমরা বুঝতে পারতেছি যে আসলে মোটামুটি এত কঠিন অঙ্ক আসে না, একটু বুঝতে হয় আমাদেরকে এটা আর কি। এখন আমরা যে অঙ্কটা দেখবো, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে কোনো এক পরিবারে চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ চিনির ব্যবহার 25% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। আমরা নর্মালি ধরেন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ চিনি প্রত্যেক মাসে ইউজ করেন, ব্যবহার করার পর লাগে, ঠিক আছে। এখন হঠাৎ করে চিনির দাম বেড়ে গেছে 25%। এখন আপনি তো যে পরিমাণ চিনি ইউজ করেন আগের দামে একটা খরচ আপনার প্রতি মাসে ফিক্স করা আছে, কিন্তু 15% দাম, 25% দাম বেড়ে যাওয়ার কারণে তো আপনি যদি ওই পরিমাণ চিনি ব্যবহার করতে থাকেন তাহলে আপনার খরচ বাড়াতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে খরচ বাড়াবেন না, প্রয়োজনে চিনির ব্যবহার কমাবেন। তাহলে এই 25% দাম বাড়ানোর কারণে আপনাকে কি পরিমাণ শতকরা চিনির ব্যবহার কমাইতে হবে যদি খরচ আগেরটাই রাখতে চান, কত হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা শর্টকাটে আমরা কিভাবে, আমরা আগে একটু ডিটেলসে দেখি, শুরুতেই শর্টকাট না দেখি। তাহলে দেখেন, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে, তাইলে 25% বৃদ্ধি পাইছে, অর্থাৎ আগে যদি 100 টাকা হইতো চিনি, আমার যদি আগে চিনি বাবদ খরচ 100 টাকা হইতো, আমার আগে চিনি বাবদ খরচ করতাম যে আমি 100 টাকা, ঠিক আছে, ঠিক আছে। এখন 25% বেড়ে যাওয়ার কারণে, 25% দাম বেড়ে যাওয়ার কারণে খরচ হবে 125 টাকা। আগে যে পরিমাণ চিনি ব্যবহার করতাম ওই পরিমাণ চিনির জন্য খরচ হতো 100 টাকা, এখন 25% দাম বাড়ছে, দাম বাড়ার কারণে ওই 100 টাকার চিনি, যে পরিমাণ চিনি আমি ব্যবহার করতাম ওই পরিমাণ চিনি যদি আমি ব্যবহার অব্যাহত রাখি, তাহলে আমার খরচ হবে 125 টাকা, অর্থাৎ 25 টাকা বেশি খরচ হবে, 25 টাকা কি হবে, বেশি খরচ হবে, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি যে খরচ 25 টাকা এটা বেশি করব না,
প্রয়োজনে আমি খরচ ব্যবহার কমাই দিব। তাহলে আমার ব্যবহার কমাই দিতে মানে আমি যদি খরচ অপরিবর্তিত রাখতে চাই, দাম বাড়ার পরও আমাকে 100 টাকায় খরচ রাখতে হবে, ঠিক আছে? 125 টাকা করা যাবে না, 100 টাকায় খরচের মধ্যে রাখতে হবে। এই জন্য কি করতে হবে, এই জন্য আমাকে চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, কত টাকা পরিমাণ ব্যবহার কমাতে হবে, 25 টাকা পরিমাণ ব্যবহার কমাতে হবে। এখন কত টাকার উপর 25 টাকা কমাতে হবে, এই 125 টাকার উপরে, 125 টাকার উপর আমি যদি 25 টাকা ব্যবহার কমাই, তাহলে আমার আগের 100 টাকায় খরচ থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে বলতে হবে যে 125 টাকায় খরচ কমাতে হবে কত টাকা, 25 টাকা। হুম, তাহলে 1 টাকায় খরচ কমাতে হবে 125 ভাগের 25। সুতরাং আমাকে বলছে কি, কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। হ্যাঁ, কোন এক পরিবারের চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে, অর্থাৎ শতকরা কেমন, এখানে একটা কথা মিশছে শতকরা, এখানে সাধারণত শতকরা আছে, ঠিক আছে? শতকরা কেমন কমালে, হ্যাঁ, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে 100 টাকা আমাকে কমাতে হবে কতটুকু, নিচে হচ্ছে 125, উপর হচ্ছে 25 গুণ 100, ঠিক আছে? কাটাকাটি করে 5 25, 125 5 20 100, অর্থাৎ রাইট আনসার হচ্ছে কত, 20%। আমি 20% চিনির ব্যবহার কি কমায় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা শর্টকাটও সহজ, এই ধরনের অঙ্কগুলা, এই ধরনের অঙ্কগুলা শর্টকাটও খুব সহজ। দেখেন, শর্টকাট হচ্ছে আমাদের এরকম যে উপরে 100 ইন্টু 100 দিয়ে গুণ দিতে হবে, এখানে যে পার্সেন্টটা দেওয়া থাকবে, হ্রাস বলুক বৃদ্ধি বলুক যেটা বলুক এখানে ওই পার্সেন্টটাই বুঝবে, ঠিক আছে? 25, কিন্তু 25 বুঝবে। আচ্ছা, নিচে হবে কি 100 প্লাস অথবা মাইনাস। এখন কখন প্লাস বুঝবে কখন মাইনাস বুঝবে, যখন এখানে বৃদ্ধি বলবে তখন এখানে প্লাস বসবে, ঠিক আছে? আর যখন এখানে বলবো হ্রাস মানে কমে গেছে, তখন এখানে বসবে কি মাইনাস। যেহেতু আমাদের এই অঙ্কে হচ্ছে বৃদ্ধি, তার মানে আমাদের এই অঙ্কে এখানে কি বসবে, আমাদের এই অঙ্কে এখানে প্লাস বসবে, ঠিক আছে? তারপর কত প্লাস কত হবে, প্লাস হবে যে পার্সেন্টটা আছে এটা 25, শেষ। তাহলে আমাদের এখন আমরা ক্যালকুলেশন করলে আনসার হবে 100 গুণ 25, আর নিচে হচ্ছে কত 100 যোগ 25 মানে হচ্ছে 125, কাটাকাটি করলে 5 25-এ 125 5 20-এ 100, তার মানে কত 20%। আনসার বেড়ে গেছে 20%, ঠিক আছে? আচ্ছা, আমাদের আবার প্রশ্ন হচ্ছে কোন স্কুলে 70% শিক্ষার্থী, হ্যাঁ, 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% শিক্ষার্থী বাংলায় এবং 10% শিক্ষার্থী উভয় বিষয়ে কি করছে, ফেল করছে। উভয় বিষয়ে পাস যদি 300, উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ওই স্কুলে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা একটা শর্টকাট দিয়ে আমরা কি করতে পারি, আনসারটা বের করতে পারি। আনসারটা কিরকম হবে, এরকম, যেটা হচ্ছে অল। হ্যাঁ, আমরা এর আগের ক্লাসে একটা অঙ্কে সূত্র দিয়ে দেখাইছিলাম, ঠিক আছে? ওই সূত্রটাকে যদি আমরা একবারে লিখি আলাদাভাবে, এরকম হবে যে অল, হ্যাঁ, অল বা টোটাল লিখতে পারি, সিঙ্গেল, সিঙ্গেল পাস প্লাস সিঙ্গেল পাস, এগুলো হচ্ছে সিঙ্গেল পাস হবে, ঠিক আছে? প্লাস মাইনাস বোথ, হচ্ছে বোথ পাস, হ্যাঁ, প্লাস নান। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। অল মানে হচ্ছে আমার কি টোটাল শিক্ষার্থী। তাহলে এখন একটা ক্লাসে যদি 70% শিক্ষার্থী ইংরেজিতে, 80% বাংলায় পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখন টোটাল শিক্ষার্থী কত পার্সেন্ট, টোটাল শিক্ষার্থী কত পার্সেন্ট, কোনো কিছু শুরুতেই কত পার্সেন্ট থাকে, 100% থাকে। তার মানে টোটাল শিক্ষার্থী হচ্ছে কত পার্সেন্ট, টোটাল শিক্ষার্থী হচ্ছে 100%, 100%, ঠিক আছে? সিঙ্গেল মানে হচ্ছে কি, আমাদের সিঙ্গেল সিঙ্গেল বিষয়ে যে পাসগুলো দেওয়া আছে, যেমন 70% ইংরেজিতে, তার মানে সিঙ্গেল বিষয়ে 70% দেওয়া আছে, শুধু ইংরেজিতে সিঙ্গেল না, শুধু ইংরেজি বিষয়টা সিঙ্গেল মানে শুধু একটা একটা বিষয়, একটা একটা বিষয় সিঙ্গেল। আমি প্রথমে ইংরেজি বিষয় ধরলাম, এটাতে 70%। আবার সিঙ্গেল দিয়ে বললাম যে আরেকটা সিঙ্গেল বিষয় মানে একটা বিষয়, সেটা হচ্ছে বাংলা, বাংলাতে 80%, পার্সেন্ট করে দিয়ে দিই আমরা সাথে সাথে, হ্যাঁ, এই যে 80%, মাইনাস বোধ, বোধ পাস, হ্যাঁ, উভয় বিষয়ে পাস করছে, ঠিক আছে? আচ্ছা, উভয় বিষয়ে পাস করছে কতজন আমাকে দেওয়া আছে এখানে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করছে, কিন্তু এটা উভয় বিষয়ে পাশেরটা দেওয়া নাই, কিন্তু আমার এখানে বোধ যেটা এটা হচ্ছে উভয় বিষয়ে পাস, তার মানে উভয় বিষয়ে পাসটা আমাকে দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে, এক্স ধরে নিলাম।
প্লাস নান, নান মানে হচ্ছে কোনো বিষয় পাস করে নাই, মানে উভয় বিষয় ফেল করছে এরকম। তো উভয় বিষয় ফেল করছে কত, 10%। 10%। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমি যদি এক্স এর মান বাই করি, তাহলে সেটা হবে আমার বোথ পাস, মানে উভয় বিষয় পাস করছে এমন স্টুডেন্ট। হ্যাঁ, এগুলো সবগুলো পাস, এটাও পাস, এটাও পাস, এটাও পাস। হ্যাঁ, মানে এটা পাস করছে। আর নান মানে ফেল করছে, আর অল মানে হচ্ছে টোটাল স্টুডেন্ট 100%। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা যদি 100% এখানে লিখি, 70% আর 80% যোগ করলে 150%, আর এখানে 10% যোগ করলে 160%। তার মানে আমার থাকতেছে 160% বিয়োগ এক্স। এখন আমি যদি কি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্সটাকে এই পাশে পাঠাবো, এটা প্লাস এক্স হয়ে যাবে। আর 160 আগে থেকে এই পাশে ছিল, 160% থাকবে, মাইনাস 100% আমি এই পাশে পাঠাবো, এটা প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস 100% হয়ে যাবে। সুতরাং এক্স সমান কত হবে, 160 থেকে 60 গেলে 100 গেলে কত হবে, 60% হবে। তার মানে আমার এক্স হচ্ছে 60%। এখন বলুন তো এক্স কি ছিল, এক্স ছিল বোথ পাস, মানে হচ্ছে উভয় বিষয় পাস করছে, উভয় বিষয়ে পাস। তাহলে কত পার্সেন্ট, 60%। তার মানে 60% শিক্ষার্থী উভয় বিষয়ে কি করছে, পাস করছে। ঠিক আছে, তো আমাকে বলছে যে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস করে থাকে, তবে ওই স্কুলের শিক্ষার্থী কতজন পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, মোট শিক্ষার্থীর সংখ্যাটা আমাকে বাইর করতে বলছে। আচ্ছা, আমরা এখানে 60%, উভয় বিষয়ে 60% পাস করছে। হ্যাঁ, এই যে উভয় বিষয়ে এক্স সমান 60% না, তার মানে উভয় বিষয়ে 60% পাস করছে। এই কথার অর্থ কি, এই 60%, এই কথার অর্থ হচ্ছে আমার পরীক্ষা যদি 100 জনে দিয়ে থাকে, 60 জনে পাস করছে, উভয় বিষয়ে 60 জন পাস করছে, কিন্তু পরীক্ষার্থী কতজন, 100 জন, মানে 100 জনের মধ্যে 60 জন উভয় বিষয়ে পাস করছে। মোট পরীক্ষার্থী 100 জন হলে এর মধ্যে 60 জন উভয় বিষয়ে পাস করছে, এটাই বোঝায় যে 60% উভয় বিষয়ে পাস। এই কথাটা দ্বারা এটাই বোঝায় যে 60 জন উভয় বিষয়ে পাস করছে, যখন পরীক্ষার্থী কতজন, 100 জন। তাহলে আমি বলবো, এটা থেকে আমি লিখতে পারি 60% উভয় বিষয়ে পাস, এই কথাটা দ্বারা আমি লিখতে পারি 60 জন উভয় বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে 60 জন পাস করছে, যখন আমার পরীক্ষার্থী সংখ্যা কতজন, 100 জন। একজন উভয় বিষয়ে পাস করছে, যখন আমার পরীক্ষার্থী সংখ্যা 60/100 জন। সুতরাং কতজন, 300 জন। আমাকে বলছে 300 জন উভয় বিষয়ে পাস করছে, তাহলে পরীক্ষার্থী সংখ্যা কতজন আমাকে অ্যাকচুয়াল বেড়ে যাবে। এখন 60 আর উপর হচ্ছে 100 গুণ 300। আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, 5 6 30। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হবে, 5 100 500। তার মানে আমার রাইট অ্যান্সার কত, রাইট অ্যান্সার হচ্ছে 500। ঠিক আছে, তাহলে আমার টোটাল শিক্ষার্থী হচ্ছে কতজন, 500 জন। ওকে, আমার প্রশ্ন হচ্ছে, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, আর যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশ চলে গেল, 45 জন ব্যবসা শুরু করলো, কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি বলা আছে, যে 60% পাশ করছে পরীক্ষাতে, আমাকে টোটাল পরীক্ষার্থী কতজন পরীক্ষা অংশগ্রহণ করছে সেটা বের করতে হবে। তাহলে পরীক্ষার্থী কতজন পরীক্ষা অংশগ্রহণ করছে আমরা কি জানি, তো কোনো কিছু শুরুতে আমরা ধরে নিই কত, 100%। 100%, আমি ধরে নিলাম যে টোটাল পরীক্ষার্থী হচ্ছে কতজন, টোটাল পরীক্ষার্থী হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে 60% পাস করছে, 60% কি করছে, পাস করছে, এটা হচ্ছে পাস, এটা কি পাস করছে, চিহ্ন মানে পাস করছে। এর তাহলে ফেল করছে কত পার্সেন্ট বলেন তো, টোটাল পরীক্ষার্থী যদি 100% হয়, এর মধ্যে যদি 60% পাস করে, তাহলে এই 100% থেকে যদি আমি 60% কি করি, বিয়োগ করে দিই, বাকি থাকে 40%। এই 40% কি করছে, তাইলে উত্তীর্ণ হতে পারে না, ফেল করছে। তার মানে ফেল করছে কত পার্সেন্ট, 40%। পার্সেন্ট হিসেবে ফেল করছে কত পার্সেন্ট, 40%। কিন্তু আমার প্রশ্ন বলতেছে যে যারা পাস করতে পারেনি অর্থাৎ ফেল করছে, তাদের মধ্যে 15 জন, হ্যাঁ, তাদের 15 জন বিদেশ চলে গেছে, আর 45 জন ব্যবসা শুরু করছে। ঠিক আছে, যারা ফেল করছে মানে পাস করতে পারে নাই, তাদের মধ্যে 15 জন বিদেশ গেছে, 45 জন ব্যবসা শুরু করছে। তার মানে কতজন মোট, 45 আর 15 যোগ করলে কত হবে, 45 আর 15 যোগ করলে 45 যোগ 15 কত হবে, 60 জন। তার মানে ফেল করছে কতজন, 60 জন। ফেল করছে কতজন, 60 জন। আর আমাকে বলছে টোটাল শিক্ষার্থী কতজন বের করতে। তাহলে এই যে 60 জন ফেল করছে, এটা পার্সেন্ট হিসেবে কত পার্সেন্ট ফেল করছে, পার্সেন্ট হিসেবে 40% ফেল করছে। কত পার্সেন্ট, 40%।
আর সংখ্যার হিসেবে 60 জন ফেল করছে। তার মানে এই 40% এর মান কত? এই 40% মান হচ্ছে 60 জন, কারণ 40% ফেল করছে আমাদের পার্সেন্টেজ হিসেবে, তার আর সেটা সংখ্যার হিসেবে তো 60 জন। তার মানে আমি বলতে পারি যে এই 40% মানে হচ্ছে কতজন? এই 40% মানে হচ্ছে 60 জন, ঠিক আছে। এখন আমাকে বলছে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, তাহলে এটা এটা কত পার্সেন্ট, কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, সেটা হচ্ছে 100% পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে, টোটাল মোট 100%, শুরুতে 100% থাকে, ঠিক আছে। এই 100% এর মধ্যে 60% পাস করছে, 40% ফেল করছে, বের করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি 40% মান 60 জন বলতে পারি, তাহলে এখান থেকে কি আমরা 100% মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। 40% যদি 60 জন হয়, 1% হবে কত? 1% মান হবে 40/60, 40 নিচে উপর হচ্ছে 60। সুতরাং আমরা এখান থেকে 100% এর মান বের করলে সম্পূর্ণ কতজন পরীক্ষা অংশগ্রহণ করছে সে মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 100% মান হবে কত? 40 উপর হচ্ছে 60 গুণ 100, তাহলে 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 4 25, 100, ঠিক আছে। আর 6 আর 25 গুণ করলে কত হবে? 150 হবে। কত? 150। তার মানে আমার 100% এর মান কত? 150 আসছে। তার মানে 150 জন টোটাল পরীক্ষার 100% মান যেহেতু 150 আসছে, তার মানে আমার টোটাল পরীক্ষা অংশগ্রহণ করছে কতজন? 150 জন। এর মধ্যে 60 জন ফেল করছে, ঠিক আছে, আর বাকি 90 জন পাস করছে। ওকে, তো আমরা এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের স্পেশাল যে ক্লাসটা, ওই ক্লাসটা শতকরা টপিক থেকে যে অঙ্কগুলা বিগত সালে বারবার আসতেছিল, ওই অঙ্কগুলো আমরা থেকে কিছু অঙ্ক আমরা আজকে সলভ করলাম, ঠিক আছে, সমাধান করলাম। তো ক্লাসগুলো আপনার কেমন লাগছে বা অঙ্কগুলো বুঝতে পারছেন কিনা কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যদি জাস্ট ক্লাসগুলো দেখেন কিন্তু কোনো প্র্যাকটিস যদি না করেন তাহলে ভুলে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি খাতায় নোট করেন, দেখা যাচ্ছে খাতায় নোট করেন, টপিক ওয়াইজ যদি নোট করেন, প্র্যাকটিস করেন, আশা করি এই অঙ্কগুলো আসলে অবশ্যই পারবেন। এগুলো না আসলেও এগুলোর মতোই আসবে, ঠিক আছে, একটু হালকা হালকা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, তখন আপনি কি যে বেসিকটুকু আপনার মধ্যে ডেভেলপ হবে, ওটা দিয়ে আপনি তখন এই অঙ্কগুলা যেগুলা প্রিভিয়াস কোশ্চেন থেকে আসবে না, নতুন করে আসবে, ওগুলো আপনি সলভ করতে পারবেন। তো ক্লাসগুলো নিয়মিত করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।